বিকে স্পট ফাইলস এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত কন্টেন্ট শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। চ্যানেলে উপস্থিত অতিথিদের বক্তব্য সম্পূর্ণ তাদের নিজের মতামত দ্বারা প্রভাবিত। অনুষ্ঠানে বলা সমস্ত বক্তব্য অতিথির নিজস্ব। চ্যানেল এর কোনো দায়িত্ব নেয় না। তন্ত্র বিষয়টা হচ্ছে একটা ভয়ের বিষয়, যে সেই সভ্যতার মধ্যে কিন্তু অতিলৌকিক অলৌকিক শক্তির একটা প্রকাশ বা বহিঃপ্রকাশ ছিল, যে ভারতবর্ষের একজন ঋষি কনাদ শূন্য আবিষ্কার করেছেন। যে শিক্ষা ব্যবস্থা তক্ষশিলা মহাবিহারকে ধ্বংস করে দেওয়া হয়েছে কেন? কারণ ভারতবর্ষকে পিছিয়ে রাখার চেষ্টা। আজ থেকে 10-15 বছর আগে ফ্রাস্ট্রেশন শব্দটা শুনেছেন নাকি? আমাদের ছোটবেলায় ফ্রাস্ট্রেশন ছিল। মানুষের মানসিকতার যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেখানে রাজনীতিবিদেরও যেমন চরিত্র পরিবর্তন হয়, তন্ত্রেরও চরিত্র পরিবর্তন হয়, তান্ত্রিকেরও চরিত্র পরিবর্তন হয়। যেটা ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক ইজ আ ক্রিমিনাল অফেন্স। বাট হাউ উইল ইউ প্রুভ দ্যাট সামওয়ান ইজ বিং বলছি, ব্ল্যাক ম্যাজিক? ধর্ম নিয়ে ব্যবসা করার মতো মহাপাপ আমার মতে আর কিছু নেই। কিন্তু সাধু কি হাই প্রোফাইল লো প্রোফাইলের হয়? সাধু সাধুই হয়। বিবেকানন্দের সাথে কখনো শুনেছেন বাউন্সার্স ঘুরে বেড়াতো? এমন কোনো তান্ত্রিক নেই যিনি পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। তাহলে সাধারণ মানুষ বুঝবে কি করে কোন তান্ত্রিক সত্যিকারের ভালো? মিরাকেল দেখিয়ে সলিউশন করা যায়। তন্ত্র মানে আমাদের যে 3 শরীর, স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই 3 শরীরকে জয় করা, এই 3 শরীর থেকে ত্রাণ পাওয়ার যে পদ্ধতি, সেটাই তন্ত্র। প্রথম কথা, ভূত বলে কিছু হয় না। কি বলছেন? ছেলেরা সেই মেয়েকেই প্রেম নিবেদন করতে স্বপ্ন দেখে যে মেয়েকে তারা কোনোদিন পাবে না। শর্টকাট দিয়ে কখনো জীবনে সাকসেসফুল হওয়া যায় না। সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছা ওই তারা তুমি। খুব সহজ। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। এখন তো কুমার শানু ও শ্যামা সঙ্গীত শুনতে হচ্ছে, আমাদের দুর্ভাগ্য। একদম দুর্ভাগ্য। আমি একদম অন। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা, আর আপনারা দেখছেন আমার সাথে বিকে স্পট ফাইল। আজকের পর্বে আমরা খুঁজে দেখব তন্ত্র সাধনার আসল রূপ, যেখানে রহস্য, আচার, মন্ত্র, যন্ত্র আর গুরু শিষ্যের অটুট সম্পর্ক মিলেমিশে তৈরি হয়েছে এক গভীর আধ্যাত্মিক পথ। তন্ত্র মানে কি কালো জাদু, নাকি ভয় জয় করে আত্মমুক্তির উপায়? রাত্রিকালের সাধনা, শ্মশানভূমির গুরুত্ব, শক্তিপীঠ ও কামাখ্যার অলৌকিক রহস্য, এমনকি মৃতদেহ সাধনা ও বশীকরণের নৈতিকতা নিয়ে হবে খোলামেলা আলোচনা। আমাদের সঙ্গে আজকে রয়েছেন অম্বিকানন্দ মহারাজ, যিনি অধ্যক্ষ এবং প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রাজরাজেশ্বরী বগলামুখী মন্দিরের, শক্তিপীঠের। তার অধ্যয়নের মাধ্যমে তন্ত্রের আলো অন্ধকার দুই দিকে কিন্তু তিনি দেখেছেন। তার অভিজ্ঞতা ও জ্ঞানের আলোয় আমরা বোঝার চেষ্টা করব তন্ত্র কেবল ভয়ের পথ নয়, বরং শক্তি এবং মুক্তির এক অনন্য যাত্রা। প্রণাম মহারাজ, আমার এই পডকাস্টে আপনাকে ওয়েলকাম। আপনাদেরও সকলকে, এবং আপনাদের এই শো যারা নিয়মিত দেখেন সেই সমস্ত দর্শকবৃন্দকে এবং সেই সমস্ত মানুষকে যারা আপনি আজকের আলোচনা শুরু করার সময়ে যে কথাটি দিয়ে শুরু করলেন, যে তন্ত্র আসলে কি। কারণ দেখুন, এই মুহূর্তে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত, সমালোচিত, বিজ্ঞাপিত সবটাই কিন্তু তন্ত্র নিয়ে। এবং তন্ত্র নিয়ে এই যে এত আলোচনা, এত সমালোচনা, এত পক্ষে বিপক্ষে, এত মতানৈক্য, এত কিছু, এই বিষয়গুলোকে দেখতে দেখতে কোথাও না কোথাও মানুষ একটা দিশাহীন জায়গায় পৌঁছাচ্ছে। এবং এই বিষয়গুলোকে মানুষের সামনে খুব ভালোভাবে তুলে ধরার একটা প্রয়োজনীয়তা এসেছে এই মুহূর্তে। কারণ এতদিন মানুষ সেটাই দেখেছে যেটা মানুষকে দেখানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, মানে তন্ত্র বিষয়টা হচ্ছে একটা ভয়ের বিষয়। সেটা মহারাজ আমি একটু আটকালাম। হ্যাঁ, নিশ্চয়ই। 10-20 বছর আগেও, হয়তো 15-20 বছর বা 25-30 বছর যাই বলুন না, কারণ যখন আমরা হয়তো খুব ছোট ছিলাম,
তখন কিন্তু তন্ত্র মানে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরাঞ্চল সব জায়গায় তন্ত্র যারা সাধনা করেন বা সেসব তান্ত্রিককে মানুষ একটা ভয় পেত, বা এরা ভাবতো যে এখানে হয়তো সমস্ত সমস্যার সমাধান হবে। আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে যেখানে প্রত্যেকটা জিনিস, মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে, মানুষ সূর্যের পাশাপাশি পৌঁছচ্ছে, মানুষ মানে অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে, সেখানে তন্ত্র সাধনা এবং তান্ত্রিকদের মানে মানে গুরুত্ব কতটা, আদৌ কি গুরুত্ব আসছে, বা এখন আমরা এত তন্ত্র সাধনার দিকে এগোচ্ছি কেন? প্রথমত অনেকগুলো কথা আপনি একসঙ্গে বলেছেন, আমি একে একে আসি। আপনাকে কে বলল যে তন্ত্র আর বিজ্ঞান আলাদা? আমাদের ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের যে কটি মত ও পথ রয়েছে, তন্ত্র কি তার বাইরে কিছু? নিশ্চয়ই নয়, তার মধ্যেই। তন্ত্র বেদেরও প্রাচীন। আপনি যদি ইতিহাস পড়েন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা দয়ারাম সাহানিদের যে প্রচেষ্টা, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, সেখানেও কিন্তু লিঙ্গ পূজা, যোনি পূজার বিধান ছিল, এবং সেই সমস্ত আবিষ্কৃত মূর্তি বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলছে যে ভারতবর্ষ অনেক 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 আগে সিভিলাইজড, এবং যে সভ্যতা, যে সেই সভ্যতার মধ্যে কিন্তু অতিলৌকিক অলৌকিক শক্তির একটা প্রকাশ বা বহিঃপ্রকাশ ছিল। তো আপনারা কি করে বলছেন, বা যারা বলছেন যে তন্ত্র অবৈজ্ঞানিক, তারা এই কথাটা কিভাবে বলছেন? তো তন্ত্রের মাধ্যমে সমস্ত দুই, আমি আসছি, ঠিক আছে বলুন। দুই হচ্ছে, এটা সেই ভারতবর্ষ যে ভারতবর্ষের একজন ঋষি কনাদ শূন্য আবিষ্কার করেছিল। আর্যভট্ট ঋষি কনাদ আবিষ্কার করেছিলেন। আর্যভট্টকেও গণিতের জনক বলা হয়। তো কনাদ হয়ে, আর্যভট্ট হয়ে ভারতবর্ষের যে প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা বা যে শিক্ষা ব্যবস্থা নালন্দাতে পুড়িয়ে দেওয়া হয়েছে, যে শিক্ষা ব্যবস্থা তক্ষশিলা মহাবিহারকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কেন? কারণ ভারতবর্ষকে পিছিয়ে রাখার চেষ্টা। ভারতবর্ষের যে প্রাচীনতম সভ্যতার, আজকে মিশর ব্যাবিলনের সভ্যতার কথা আমরা বলি, কিন্তু ভারতবর্ষ তো তার অনেক আগে সিভিলাইজড হয়েছে। সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা তো অনেক প্রাচীন। তো সেগুলোকে আমরা ভুলে যাচ্ছি কেন? তন্ত্র এমন একটা জিনিস, তন্ত্র সম্পর্কে আপনাকে জানতে গেলে বা আলোচনা করতে গেলে প্রথমেই আপনাকে যেটা বুঝতে হবে, যে লাল কাপড় পরা, মদের বোতল বা গাঁজার কোলকে সামনে রাখা, চারটে মানুষের শরীরের দেহাবশেষ, মানে মরার মাথা বলুন, কিংবা হাড়গোড় বলুন, কিংবা সারা গায়ে ভস্য বিভূতি মেখে একটা কিম্ভূত কিমাকার বিষয়ের অবতারণা করাটা কিন্তু তন্ত্র নয়। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এবং দায়িত্ব নিয়ে বলছি, এগুলো কোনোটাই তন্ত্র নয়। সব তান্ত্রিক তো ছাই মাখেন না। আমি সে কথা বলিনি, অঘরীরা বেশিরভাগ। আমি সে কথা বলিনি। আমার বলার উদ্দেশ্যটা এটাই, আজকের জেনারেশন, আজকের প্রজন্ম, আজকের যে সভ্যতা, সেখানে একদিকে যেমন আলোর ছড়াছড়ি, তেমনি সেই প্রদীপের নিচের অন্ধকারটা আপনারা কি দেখতে পান না? মানুষের জীবনে আজ থেকে 10-15 বছর আগে, যেমন আপনারা তন্ত্রের কথা আপনি বলছিলেন, আমি বলছি আজ থেকে 10-15 বছর আগে ফ্রাস্ট্রেশন শব্দটা শুনেছেন নাকি? আমাদের ছোটবেলায় ফ্রাস্ট্রেশন ছিল না? এত ফ্রাস্ট্রেটেড কেন আজকের জেনারেশন? আর এত ইজিলি অ্যাক্সেস পেতে চায় কেন আমাদের আজকের জেনারেশন? অতি সহজে সব কিছুকে অ্যাচিভ করার চেষ্টা কেন? কম্পিটিশনের যুগ। তখন তো না, কম্পিটিশনের যুগ নয়। যুগ বিবর্তনে, কালের বিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষের যে মানবিকতার গ্রোথ, সেটা কখনো পাল্টানো উচিত নয়। আমার পূর্বপুরুষের শিক্ষা, আমার জিনগত যে আমাদের যে নেচার, আমাদের তো জিন থেকে আমাদের নেচারটা তৈরি হয়, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, এদের যে শিক্ষা সংস্কৃতি, সেগুলোই কোথাও না কোথাও এসে আমাদের মধ্যে আসে, এবং সেই ধারাটাকে আমরা প্রবাহিত করি। তো সেই ধারাতে আজ থেকে 10 বছর আগেও কি আমরা ফ্রাস্ট্রেশন শব্দটা শুনেছি? ডিপ্রেশন শব্দটা শুনেছি? ডিপ্রেসড হতো নাকি আগের জেনারেশন? আমার বাবা জ্যাঠা কাকাদেরকে তো আমরা ডিপ্রেসড হতে দেখিনি, কথায় কথায় হাল ছেড়ে দেওয়া। এই যে প্রতি মুহূর্তে আত্মহত্যার পরিমাণ যে বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে সমাজে, অর্থাৎ সমাজ একদিকে যেমন বিজ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে, তেমনি হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে আলটিমেটলি কলুষিত হচ্ছে, এবং অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হতে গিয়ে নিজেকে পাশ্চাত্যের অনুকরণ সর্বস্ব করতে গিয়ে নিজেকে কোথাও না কোথাও হতাশা অন্ধকারে ডুবিয়ে ফেলছে।
এটা তো একটা সাইকেল বাবাজি। এটার সঙ্গে তন্ত্রের কি সম্পর্ক? এটার সঙ্গে বস্তুত তন্ত্রের কোনো সম্পর্ক নেই। এটা তন্ত্র বলুন, যে কোনো সাধনা বলুন, সেই সাধনাটা তো সবটাই মানুষের জন্য, মানুষকে কেন্দ্র করে। মানুষের মানসিকতার যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেখানে রাজনীতিবিদেরও যেমন চরিত্র পরিবর্তন হয়, তন্ত্রেরও চরিত্র পরিবর্তন হয়, তান্ত্রিকেরও চরিত্র পরিবর্তন হয়। এখন কে সেটাকে কিভাবে ইন্টারপ্রিটেশন করছেন সেটার উপরে ডিপেন্ড করছে সত্যটা। তন্ত্র মানেই আমি যেটা আপনাকে বলছিলাম, যে তন্ত্র বলতে মানুষ কি বোঝে। প্রথম আপনাকে যদি কেউ প্রশ্ন করে, বা একটা আজকের জেনারেশন যারা এই পডকাস্টগুলো দেখে বা যারা ছোট ছোট রিলস দেখে, তারা তন্ত্র বলতে কি বোঝে? কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, যেটা আপনি বলছেন, বশীকরণ, স্তম্ভন, মারণ, একটা পুতুলের মধ্যে সূচ ফুটিয়ে দেওয়া। কিন্তু আজকের জেনারেশন জানেই না যে ভারতবর্ষের আইন ব্যবস্থাতে, অর্থাৎ সিআরপিসি, আইপিসি, যেটা এখন যেটা ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক ইজ আ ক্রিমিনাল অফেন্স। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক ইজ আ ক্রিমিনাল অফেন্স, নন ভেলেবল সেকশন। বাট হাউ উইল ইউ প্রুভ দ্যাট সামওয়ান ইজ বিং বলছি, ব্ল্যাক ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক কনসেপ্টটা ভারতের তন্ত্রশাস্ত্রের সঙ্গে, আমি বলছি আইনে কি করে প্রমাণ করব যে একে ব্ল্যাক ম্যাজিক? একজন মানুষ আর একটা মানুষ যদি আইনের ভাষায় কি করে বলছি একটা মানুষ, একদম একটা মানুষ যদি, দেখুন, আমরা যারা আধ্যাত্মিক পথের পথিক, আমাদের উদ্দেশ্য নিশ্চয়ই মানুষের মঙ্গল করা, একদম। কিন্তু সেই মানুষের মঙ্গল করতে গিয়ে কোথাও সেটাকে যদি ব্যবসায় পরিণত করে ফেলা হয়, তাহলে সেটা কেমন হয়? সেটাই তো হচ্ছে এখন যেটা হচ্ছে। দেখুন, অনেক রকমের পাপ হয়। ধর্ম নিয়ে ব্যবসা করার মতো মহাপাপ আমার মতে আর কিছু নেই। মিথ্যে কথা বললে সেটার ক্ষমা হয়, কাউকে চড় মারলে সেটারও ক্ষমা হয়, তাকে সরি বলা যায়। কিন্তু যে ধর্ম মানুষকে মুক্তির পথ দেখায়, সেই ধর্মকে যদি আমি বাউন্ডেশনস তৈরি করে, পাঁচিল তৈরি করে, আপনাকে এটা করতেই হবে, এত লক্ষ টাকা আপনাকে দিতেই হবে, তা না হলে এটা সম্ভব নয়, এই যে প্রেশারাইজ করা। আরেকটা ব্যাপার আছে, মানুষ বুঝবেন কি করে কে ঠিক কে ভুল? মানুষ বুঝবেন কি করে কোন তান্ত্রিক ঠিক, কোন তান্ত্রিক ভুল? মানুষ এখন বড্ড বেশি চাকচিক্যে মুগ্ধ হয়। আমি একটা উদাহরণ দিই। রাস্তার পাশ দিয়ে একটা বাউন্ডুলে লোক যদি হেঁটে যায়, তার দিকে মানুষের চোখ চট করে নজর পড়বে না। কিন্তু একটা মার্সিডিজ থেকে যদি একজন গেরুয়া বস্ত্র পরিহিত কোনো বাবা যদি নামেন, সঙ্গে 2-4টে সিকিউরিটি বা বডিগার্ড বা ওই আমাদের বাউন্সার্স, ভালো ইনকাম আছে, তার মানে বোঝা যাচ্ছে যে উনি খুব হাই প্রোফাইল। কিন্তু সাধু কি হাই প্রোফাইল লো প্রোফাইলের হয়? সাধু সাধুই হয়, ধর্ম ধর্মই হয়। রামকৃষ্ণের সঙ্গে কি কোনোদিন শুনেছেন যে তার সঙ্গে এই বাউন্সার ঘুরে বেড়াতো? বিবেকানন্দের সাথে কখনো শুনেছেন বাউন্সার্স ঘুরে বেড়াতো? শঙ্করাচার্যের সাথে কি বাউন্সার্স ঘুরে বেড়াতো? তারা যতটা না প্রাসঙ্গিক আজকের দিনের এই তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা কি ততটা প্রাসঙ্গিক? তখন অন্যরকম ছিল, তখন তো বাউন্সার ছিল না। তখন বাউন্সার ছিল না, কিন্তু তখন আধুনিক বাবা। না 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 না, আধুনিকতার নামে অন্ধকারকে প্রমোট করা যায় না তো। না, একটা বাবাজি তার মার্সিডিজ আছে, বা তিনি আমার তাতে আপত্তি নেই, পারিবারিক তন্ত্রতে বা পারিবারিক হতে পারে, প্রচুর পয়সা, ধনী বাবাজি। কিন্তু তিনি যদি, অসুবিধা নেই, কিন্তু তিনি যদি ধর্মের নাম দিয়ে রোজগারের পথ খুলে বসেন, ব্যবসা ফেদে বসেন, সেটা পাপ, সেটা অন্যায়, সেটা যে করবে তাদের প্রত্যেকের প্রতি, যিনি তন্ত্রশাস্ত্রের প্রবক্তা, আপনার মতে যে কোনো পরিবারতন্ত্র বা পরিবার সূত্রে যদি ধনী বাবাজি কারোর ছিল টাকা, তিনি হয়তো সেভাবে মানুষ হয়েছেন, তাকে এরকম প্রচুর নিয়েছেন। না না, এরকম প্রচুর মানুষ আছে, শুনুন, এরকম প্রচুর মানুষ আছেন যারা খুব ভালো প্রফেশনে ছিলেন। আমি আপনাকে বলতে পারি, আজ থেকে প্রায় 30-40 বছর আগে একজন সাধকের কথা আমরা বিস্মৃতির অতলে তলিয়ে যাই। তো তিনি ছিলেন শ্রী সুদিন কুমার মিত্র। আচ্ছা, সুদিন কুমার মিত্র, তিনি ছিলেন কাস্টমসের অফিসার। তিনি কোনোদিন তার কোনো শিষ্য ভক্তকে দীক্ষা দেওয়ার বিনিময়ে একটা হর্তুকি ছাড়া আর 1 টাকা ছাড়া কিচ্ছু নেননি। তাহলে আমি সেই সুদিন কুমার মিত্রের মতো তান্ত্রিককে শ্রদ্ধা করব, নাকি আজকের দিনের এদেরকে শ্রদ্ধা করব? তিনিও তো কাস্টমস অফিসার ছিলেন, চেন স্মোকার ছিলেন, একটার পর একটা সিগারেট খেতেন, লাইফস্টাইল অত্যন্ত হাই প্রোফাইল ছিল, কিন্তু তিনি তো অর্জন করেছিলেন তার গাড়ি, তার পয়সা এবং সেই সমস্ত সম্পত্তি তিনি দান করে দিলেন মাতৃসংঘ নাম করে।
গরিব মানুষের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের, নিরন্ন মানুষের সেবায় তিনি ব্যয় করলেন। তাহলে সাধারণ মানুষ বুঝবে কি করে কোন তান্ত্রিক সত্যিকারের ভালো, তিনি ভালো? সাধারণ মানুষকে একটাই কথা, বাইরেটা দেখে মজে গিয়ে কাউকে নিজের সর্বস্ব উজাড় করবেন না, সেটাই হয়তো ব্ল্যাকমেলিংয়ের একটা ফাঁদ হতে পারে। আমি চিনব কি করে মহারাজ? চেনার জন্য সময় লাগবে। প্রথমেই কারোর কাছে সারেন্ডার করা যায় না, প্রথমেই কারোর কাছে সারেন্ডার করা যায় না। আর দ্বিতীয়, আপনাকে বলছি, এই পৃথিবীতে আমি আপনার এই পডকাস্টে বসে চ্যালেঞ্জ করে বলছি, এমন কোনো তান্ত্রিক নেই যিনি পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। আজকে ভারতবর্ষের বুকে এত সমস্যা, এই যে কদিন আগে কি ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের কি একটা যুদ্ধ হলো না? এইসব তান্ত্রিকদেরকে বলুন না যে এত যুদ্ধ, এত সৈন্য, এত রক্ত, এত কিছু যাওয়ার কি প্রয়োজন? এদেরকে বলুন যে এরা তাদের তন্ত্র শক্তি দিয়ে পাকিস্তানকে সাহায্য করে। আমার তো এখানেই প্রশ্নটা ছিল বাবাজি, যে আজকাল আধুনিক বর্তমান যুগে মানুষ বিজ্ঞানের একটা চরম সীমায় পৌঁছে গেছে, সেখানে কোনো একটা ছেলে বা তার মানে মানুষের কোনো একটা যদি রোগ হয়, সেই রোগটা প্রশম করার জন্য সে তান্ত্রিকের কাছে যাবে কেন? সে কেন ডাক্তারের কাছে যাবে না? আবার দেখছি ডাক্তার যখন সে বলে দিচ্ছে যে একদম আর ওয়েট করুন, আর কোনো উপায় নেই, তখন সেই মানুষটা কিন্তু তন্ত্র সাধনা বা তান্ত্রিকেরই যাচ্ছে। আমি কেন ফ্রাস্ট্রেশন আর ডিপ্রেশন দিয়ে শুরু করলাম? প্রথম কথা, এখন আমাদের কাছে সময় খুব কম, আমরা খুব অল্পেতে সবটা অ্যাচিভ করতে চাই। আমি ফ্রাস্ট্রেটেড, অথই সমুদ্রের মধ্যে পড়ে গেছি, কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, কিছু করতে পারছি না। আমি নিজে সেই সমস্যার সমাধান খুঁজতে পারছি না। যে কথাটা হয়তো আমার খুব কাছের কোনো লোককে বললে ইজিলি সেটা সমস্যার সলিউশন হতে পারে, কিন্তু আমি সেটা না করে খড়কুটোর মতো নদীতে ভেসে যাচ্ছি, একটা খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার মতো। আমি একটা কোনো পডকাস্ট দেখা কোনো বাবাজির কাছে ছুটে গেলাম, কোনো সন্ন্যাসীর কাছে ছুটে গেলাম, কোনো বড় মহামহোপাধ্যায়ের কাছে ছুটে গেলাম। তারপর সেখানে গিয়ে তার কথা মতো সব কিছু করলাম, যজ্ঞ করলাম, পুজো করলাম ইত্যাদি, তাকে দিয়েই সমস্ত কিছু করালাম, প্রচুর একটা হিউজ খরচা টর্চা করলাম। তারপর দেখা গেল কিছুই হলো না। 100-র মধ্যে 99% সেটাই হচ্ছে। তার কারণ মানুষকে আগে এটা বুঝতে হবে যে মানুষের ইচ্ছা শক্তি বলে কোনো বস্তু নেই, সেই মানুষকে স্বয়ং ঈশ্বরও কৃপা করেন না, কোনো তান্ত্রিক বাবাজি কৃপা করতে পারবেন না। একদম ঈশ্বর আমাদেরকে সব পোটেনশিয়ালিটি দিয়ে আমাদেরকে এখানে পাঠান, আমাদের সমস্যা যেমন দেন সেটা থেকে সার্ভাইভ করার শক্তিও আমাদের দেন, কিন্তু আমরা সেটা বোঝার বা খোঁজার মতো জায়গায় পৌঁছই না। তাই যিনি প্রকৃত ধর্মগুরু হবেন তিনি কখনোই চটজলদি হাত ঘুরিয়ে রসগোল্লা আমদানি করবেন না। তিনি যেটা করবেন, মানুষের ব্যক্তি জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবেন, তাকে ঘুরে দাঁড়িয়ে লড়াই করবার শিক্ষাটা দেবেন। মিরাকেল দেখিয়ে সলিউশন করা যায় না। আমি আপনাকে ধরুন, আজকে আমি আপনাকে বলছি, আমি একজন তন্ত্র সাধক, তো আমি আজকে এই কথাগুলো বলছি, এই কথাগুলো এর আগে কোনো তন্ত্র সাধক খুব সম্ভবত কোনো পডকাস্টে বা কোনো জায়গায় আমি অন্তত বলেননি, আমিও জানি না। কিন্তু আজকে এই কথাগুলো কেন বলছি, কারণ আমি দেখতে পাচ্ছি সমাজ একটা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। কাউকে তো বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। আজকের এই পডকাস্টটা দেখার পরে দেখবেন এই আলোচনাটার পরে প্রচুর লোক রেড়ে করে তেড়ে আসবে সমালোচনা করতে। তাহলে আপনি কেন পোশাক পরেছেন, আপনি কেন তন্ত্র সাধনার কথা বলছেন? এই মূর্খদেরকে কে বোঝাবে যে তন্ত্র মানে তনুনাম ত্রায়তে ইতি তন্ত্র? তন্ত্র মানে আমাদের যে 3 শরীর, স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই 3 শরীরকে জয় করা, এই 3 শরীর থেকে ত্রাণ পাওয়ার যে পদ্ধতি, সেটাই তন্ত্র। বশীকরণ, মারণ, মোহন, বিদ্বেষণ, স্তম্ভন, উচ্চাটন, এই যে 6টি কর্ম, ষটকর্ম যাকে বলা হয়েছে, সেই ষটকর্ম কোথায় অ্যাপ্লিকেবল, কোন ক্ষেত্রে প্রযোজ্য, আর সেটা দ্বারা কিভাবে প্রয়োগ হবে, কোথায় সেই সাধক? আমি তো আমার দূরে কোথাও দেখতে পাচ্ছি না কাউকে সেই জিনিস। বাট অনেকে দাবি করছেন, তো তারা দাবি করছেন, তারা করে দেখান, আমরা মেনে নেব, ওপেন চ্যালেঞ্জ করছি। দেখুন, আপনি যে আপনার কাছে যদি কয়েকশো কোটি টাকার সম্পত্তি থাকে, আপনি কি ঢাক পিটিয়ে বলে বেড়াবেন না তো? ইডি রেড হবে, ইনকাম ট্যাক্সের রেড হবে, আরও অনেক কিছু হতে পারে। দাদা ভাইরা আপনার থেকে টাকা নেওয়ার জন্য অনুপ্রাণিত মানুষ তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি নিশ্চয়ই বলবেন না। যিনি সিদ্ধ পুরুষ, যিনি প্রকৃত ঈশ্বরকে পেয়েছেন, তিনি মার্কেটিং করবেন? ফুল ফুটলে কি গন্ধ বেরোলে সেটার জন্য কি ব্র্যান্ডিং করতে হয়? গোলাপ ফুল ফোটার পরে ভগবানের সাথে বলছেন, অনেক তান্ত্রিক এখানে আমার পডকাস্টে বসে বলে গেছেন তারা ভূত বা অলৌকিক শক্তিদের সাথে কথা বলেন, এটা কি সত্যি হয়?
আপনি চ্যালেঞ্জ করছেন তো তাদেরকে, দেখুন, তাদেরকে প্রথম মুক্ত কথা আছে। ভূত, হ্যাঁ, আপনি তো একটা টপিকে আসছেন, তো আমাকে সেই টপিকটা ক্লিয়ার করতে হবে। প্রথম কথা, ভূত বলে কিছু হয় না। কি বলছেন? হ্যাঁ, ভূত বলে কিছু হয় আপনি না। তো পুরো উল্টো কথা বলছেন। বলছি আসছি। ভূত শব্দটা একটা খুব মানে, দেখুন মানুষ কোন জিনিসটা বেশি পছন্দ করে জানেন? যেটাকে তারা পায় না। ছেলেরা সেই মেয়েকেই প্রেম নিবেদন করতে স্বপ্ন দেখে যে মেয়েকে তারা কোনোদিন পাবে না। মেয়েরা সেই পুরুষের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয় যে পুরুষকে তার ব্যক্তিত্বের কাছে ধারে কাছ দিয়ে তারা যেতে পারবে না। মানুষ সবাই মুকেশ আম্বানি হতে চায়, অনিল আম্বানি হতে চায়, কিন্তু তার জন্য চেষ্টা কেউ করবে না। এখন অনিল আম্বানি কেউ হতে চাইবে না, মুকেশ মুকেশই হতে চাইবে। যাই হোক, একটা সময় আমাদের ছোটবেলায় তো অনিল আম্বানিও ছিলেন। তো মানুষ সবটা হতে চায়, মানুষ সেটাই হতে চায় বা মানুষ সেটাই পেতে চায় যেটা পাওয়া যায় না। আমরা ভূতের গল্প সবাই পড়তে ভালোবাসি, কিন্তু সামনে যদি ভূত চলে আসে আমরা কি নিতে পারবো? বা ভূত বলে আদৌ কিছু আছে কিনা সেটার প্রকৃত সত্যান্বেষণে কোনোদিন কেউ গেছে এরকম দেখেছেন? নেই। যারা বলছেন তাদের ব্যাপারটাতে আমি পরে আসছি। বাবুজি, ভূতের ব্যবসা হচ্ছে তো গল্পে। হ্যাঁ, আছে তো। এখন তো প্যারানর্মাল অ্যাক্টিভিস্টরা ঘুরে Paranormal বেড়াচ্ছে। activists অনেক অভিনেতারও আজকাল শুনছি বাড়ির Haunted মধ্যে ভূত house, দেখা যাচ্ছে। রাত্রিবেলা গল্প, হ্যাঁ, অ্যানিমেটেড আছে। গল্প। এগুলো দেখুন, এগুলো ভূত তো ভাবছে আমাকে নিয়ে ব্যবসা চলছে ভালো। এগুলো থেকে ব্লুটিক আসতে পারে, এগুলো থেকে গোল্ডেন আসতে পারে, সিলভার বাটন আসতে পারে, কিন্তু এগুলো থেকে কি সত্যে পৌঁছানো যাবে? একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে অন্ধকার একটা জায়গা, আপনি সেখানে ক্যামেরা নিয়ে, আমরা আজকে যে সেটআপে বসে আছি সেখানে গিয়ে একটা ক্যামেরা নিয়ে একটা কিম্ভূত কিমাকার একটা শ্যুট করে আপনি ছেড়ে দিলেন, দেখলেন ভিডিও ভাইরাল। কেন? মানুষ অজানার প্রতি বেশি অ্যাট্রাক্টেড। আজকে যারা বলছে যে তারা ভূতকে দেখেছে, প্রথম কথা, ভূত বলে কিছু হয় না। কেন বললাম? ভূত শব্দটার অর্থ হচ্ছে অতীত, অর্থাৎ পাস্ট টেন্স। যেটা অতীতে ছিল সেটাই ভূত। কোনো একজন ব্যক্তি যিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার অস্তিত্বের প্রকাশ ঘটছে, তাকে আপনি ভূত বলে দিলে তাহলে সেটা ভূত। কিন্তু আমি তো তাকে ভূত বলছি না। সেটা স্মৃতি না, আমি স্মৃতির কথা বলিনি। ধরুন, গত বছর বইমেলাতে আমার একটি বই বেরিয়েছে, প্রকাশিত হয়েছিল, লৌকিক অলৌকিক, প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড আসছে আগামী বইমেলা। তো সেখানে খড়গপুরের একটি মেয়ে, যে মেয়েটি মারা যায় অদ্ভুতভাবে, এবং তার মৃত্যুর পরে তার বাড়িতে এমন অনেক ঘটনা ঘটে, তার পূর্ণাঙ্গ বিবরণ সেই লেখার মধ্যে আছে। আমি সঙ্গত কারণেই মেয়েটির বাবা মা যেহেতু বেঁচে আছে, স্থান, কাল, পাত্র ইত্যাদি লুকিয়েই লেখাটা আমি প্রকাশ করেছি। তো সেখানে এমন ঘটনা আছে যে সত্যি এরকম একটা শক্তি আছে, যে শক্তিটাকে আমরা দেখতে পাই না, বুঝতে পারি, ফিল করতে পারি, যে শক্তিটা তার মৃত্যুকালীন অবস্থার ওপরে দাঁড়িয়ে বারবার ফিরে আসতে পারে এই সমাজের বুকে, এই পৃথিবীতে। সেটাকে যদি আপনি ভূত বলেন তাহলে ভূত, কিন্তু আমি বলছি সেটাকে স্পিরিট বা আত্মা। আত্মা, স্পিরিট আর ভূতের মধ্যে পার্থক্যটা কি? বেসিক পার্থক্যটা? ভূত শব্দটা খুব জোলো এবং সস্তা শব্দ, আচ্ছা। আর আত্মা শব্দটা একটা গভীর শব্দ, যেটা একটা স্পিরিচুয়াল শব্দ। আত্মার অস্তিত্ব শাস্ত্র মানছে, মানে আমি বলতে চাইছি পজিটিভ এনার্জিও আত্মা শব্দটার অস্তিত্ব মানে, নেগেটিভ এনার্জিও আত্মা শব্দটার অস্তিত্ব মানে। আমরা এই যে আমাদের এই শরীরের মধ্যে, আমরা আজকে এই শরীরটা নিয়ে আমরা কাজ করছি, আমরা বলছি আমার হাত, আমার মাথা, আমার পা, বা আপনি বলছেন আমার অনেকক্ষণ ড্রাইভ করেছি, হাতটা খুব ব্যথা করছে। আপনি কি বলছেন আমি হাত, আমি মাথা, আমি আমার হাত, আমার মাথা? তাহলে আমার আমিটা কে? আমার আমিটা হলো সেই এনার্জিটাই, যে এনার্জিটা এই মুহূর্তে আপনার শরীর থেকে বেরিয়ে গেলে পরে আপনার অস্তিত্ব নেই, আপনি মৃত। ক্লিয়ার? তো যে আমিটা বেরিয়ে যাওয়ার পর, যখন বেরিয়ে যাচ্ছে, সেই বেরিয়ে যাওয়ার আগে, ধরুন আমি একজন ব্যক্তি, আমি একজন তরুণী বলা যেতে পারে বয়সের দিক থেকে, ধরুন আমার সামনে অনেকটা সময় পড়ে রয়েছে, আমি বেঁচে থাকতে চাই ইত্যাদি প্রভৃতি। ফট করে আমার একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হলো এই মুহূর্তে। এই মৃত্যুর আগের মুহূর্তে আমি কি ভাবছিলাম, এই মৃত্যুর আগের মুহূর্তে আমার কি মানসিক স্থিতি ছিল, এবং আমার
ইচ্ছা শক্তিটা কি অবস্থায় ছিল, মানে আমাদের শরীরের যে মলিকিউলসগুলো এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন, এগুলো যখন এক জায়গায় কনসলিডেট হয়, সেই শক্তিটা, সম্মিলিত শক্তিটা হচ্ছে ইচ্ছা শক্তি। যে ইচ্ছা শক্তি দিয়ে একজন পঙ্গুও গিরি লঙ্ঘন করতে পারে। দেখেছিলেন না বুলা চৌধুরী, তার দুটো পা নেই, তিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন, কিভাবে করলেন? ইচ্ছা শক্তি, মানসিক শক্তি। ইচ্ছা শক্তিটাই হচ্ছে আমাদের এই পৃথিবীকে পরিচালনা করে। ইচ্ছা শক্তির দ্বারাই কেউ অ্যাডলফ হিটলারও হতে পারে, ইচ্ছা শক্তির দ্বারাই কেউ নেপোলিয়ান বোনাপার্ট হতে পারে, ইচ্ছে শক্তির দ্বারাই কেউ রামকৃষ্ণ হতে পারে, ইচ্ছে শক্তির দ্বারা কেউ বামাখ্যাপা হতে পারে, ইচ্ছা শক্তির দ্বারাই একটা উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের সফিস্টিকেটেড পরিবারের ছেলে, বিশ্বনাথ দত্তের ছেলে, আমেরিকায় একটা প্যাকিং বাক্সের মধ্যে অস্বাভাবিক শৈত্যপ্রবাহে থেকে সেই আমেরিকাতে দাঁড়িয়ে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে বিশ্ব জয় করতে পারে। এটার সব কিছুর মূল শক্তি হচ্ছে ইচ্ছা শক্তি। তথাকথিত তান্ত্রিকেরা প্রথমেই মানুষকে ভয় দেখিয়ে তাদের ইচ্ছা শক্তিটার সমূলে কুঠারাঘাত করে দিয়ে তাকে আরও বেশি অন্ধকারে নিমজ্জিত করে তাদের অর্থ রোজগারের জন্য। আর যে প্রকৃত সাধক, যে প্রকৃত সিদ্ধপুরুষ, সে বলবে কোনো সমস্যাই নেই, আগে বার বেটা, मैं तेरा पीछे। অম্বিকানন্দ মহারাজ কি নিজেকে সিদ্ধপুরুষ মনে করেন? অম্বিকানন্দ মহারাজ নিজেকে সিদ্ধপুরুষ মনে করেন কিনা সেটার উত্তর তো অম্বিকানন্দ মহারাজ দেবেন না। তবে এটুকু বলতে পারি, আমার যে জীবনের যেটা পাওয়ার জন্য আমি অম্বিকানন্দ হয়েছি, সেটা পাওয়া আমার হয়ে গেছে। এবার এই কথা থেকে আপনি কি বুঝতে পারবেন, বুঝবেন, আপনি বুঝে নেবেন। অম্বিকানন্দ ছোটবেলা থেকে ইচ্ছা শক্তি কী ছিল? আপনি এত ইচ্ছা শক্তির কথা বললেন, এত দেখুন, আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, আমি সাধু হব, অম্বিকানন্দ মহারাজ হবে, এসব কোনোদিন ভাবিনি। আর 5টা ছেলে মেয়ে যেমন ছোটোবেলা থেকে। তবে হ্যাঁ, আমার পরিবারে একটা আধ্যাত্মিক বাতাবরণ ছিল। আমার ঠাকুরদা বহু সাধকের সঙ্গ করেছিলেন, বহু সিদ্ধ পুরুষের আশীর্বাদ পেয়েছেন। আমাদের পরিবারের সঙ্গে অনেক সিদ্ধ মহাপুরুষের নাম জড়িয়ে আছে। আমার মায়ের মাতৃকুলের কথা যদি বলি, আমার মায়ের বড় মামা বাকসিদ্ধ কালী সাধক ছিলেন। আর আমার ছোটোবেলা থেকেই যেহেতু পড়াশুনো বা আধ্যাত্মিক জগতের সঙ্গে একটা ছোটোবেলা থেকে রামকৃষ্ণ মিশনের যাতায়াত, পরবর্তীকালে ভেতরে একটা অস্থিরতা, পাগলামি, যা আমাকে জানতে হবে। এই যে এত মানুষ এত কিছু করছে, এই যে এত মানুষ পুজো করছে, মন্দিরে যাচ্ছে, কিছু মানুষ শ্মশানে যাচ্ছে, কিছু মানুষ ধ্যান করছে, এটা কি আসলে ব্যাপারটা কি? খায় না মাথায় দেয়, না গায়ে মাখে? এই একটা জিনিস আমার মধ্যে ছিল। এবার স্বাভাবিকভাবেই অনুসন্ধিৎসু মানসিকতা থাকলে পরে সেখানে যা আসবে আমার জিজ্ঞাসা নিবৃত্তির জন্য, সেগুলোই আমি অ্যাবজর্ব করব। এটাই তো হিউম্যান সাইকোলজি। তো আমি অ্যাবজর্ব করেছি। তারপর আমি বুঝতে পারলাম একটা সময়ের পরে গিয়ে যে গুরু ছাড়া সাধনা হবে না, এর জন্য একটা গুরুর প্রয়োজন। আপনার গুরু আসছে। তো গুরু ব্যাপারটা কি? এখনকার সমাজে গুরু মানে ওই আফটার রিটায়ারমেন্ট 60-61 এরকম বয়সে নাম করা কোনো ব্র্যান্ডেড অর্গানাইজেশনে গিয়ে 10,000 লোকের মাঝখানে মাইকে বসে দীক্ষা নিয়ে নিজেকে বড় ইন্টেলেকচুয়াল প্রমাণ করাটাই হচ্ছে এখনকার দিনের স্পিরিচুয়ালিটি। এটাই, দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি কোথাকার দীক্ষিত? না, আমি অমুক মিশনের দীক্ষিত। এই কলেজে পড়েছি, এই কলেজ থেকে পাস আউট, আমি স্কুল থেকে প্রেসিডেন্সির পাস আউট। আপনি কোথাকার? না, আমি অমুক সেবাশ্রমের দিকে। ওরে বাপ, মানুষ ভুলে গেছে যে ব্র্যান্ডিং দিয়ে কিছু হয় না। যারা ব্র্যান্ডগুলো তৈরি করেছিলেন, যে মিশনের কথা বলছি বা যে সেবাশ্রমের কথা বলছি, তাদের জীবনগুলো কেমন ছিল? পুষ্পা সিনেমাতে বলেছিল যে ব্র্যান্ড হতে পারে একটা সিনেমা আছে পুষ্পা, যেখানে বলেছিল, দেখেছি আমি সিনেমাটা। দেখেছি। আমি সব রকম সিনেমা এবং সব রকম গান শুনতে ভালোবাসি, অতএব আমি ওই টিপিক্যাল মানে আপনাকে দেখে মনে হয় না এই প্রথমবার আমার, মানে আমিও তো একটা মানুষ, আপনিও একজন মানুষ, তো এই প্রথমবার আমার মনে হলো যে আমি কোনো তান্ত্রিকের পাশে বসে নেই, আমি হয়তো একজন জ্ঞানী মানুষের পাশে বসে আছি। আমার মনে হয়নি যে আপনাকে আমি মানে কি একদম তন্ত্রসা দেখে মানে একদম ষষ্ঠাঙ্গে বসে প্রণাম করি, আমার মনে হয়নি। আমার মনে হয়েছে আপনাকে একটু জড়িয়ে ধরি। আমার এই ফিলিংসগুলো কেন আসছে? আপনাকে এক কথায় উত্তর দিতে পারি, পৃথিবীর ইতিহাসে যারা অসাধারণ হয় তারা খুব অতি সাধারণ হয়। এটাই কেন লাগলো আমার অতি সাধারণ? সেটা আপনি জানেন, সেটা দর্শকরা বিচার করবেন।
না, সেটা দর্শকরা বিচার করে ফেলেছে অলরেডি। তারা ভাবছে যে দেখুন, উত্তম কুমার ময়দানে দাঁড়িয়ে সিগারেট খেতেন। হ্যাঁ, উত্তম কুমার যখন ময়দানে দাঁড়িয়ে সিগারেট খেতেন, এখনকার মতো তো সেলফি তোলার হিড়িক ছিল না। আর এখনকার অভিনেতাদের মতো ছেঁড়া জিন্স পরে নাচানাচি করার লোকও উত্তম কুমার ছিলেন না। উত্তম কুমারের অভিনয়ের মধ্যে একটা ডেপথ ছিল, আর এক একটা চরিত্রে এক এক রকম ভাবে সাবলীল ছিলেন, তাই তিনি মহানায়ক। এখন কিন্তু আমি বলছি যারা ছেঁড়া জিন্স পরে ডান্স করে তারা কিন্তু অভিনয় যায় না। আমি সেটা বলি, এটা কি বলতে চাইছেন? আপনি বিতর্ক করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে উত্তম কুমারের মহানায়ক হওয়ার পরে উত্তম কুমার বাঙালির ইতিহাসে আগামী 100 বছরের নভূত নবভবিষ্যৎ। এখন মহানায়ক অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড দেওয়া হয়, এখন তো অনেকেই মহানায়ক। হ্যাঁ হ্যাঁ, এখন গায়করাও মহানায়ক হয়ে যায়। আমি নাম বলবো না, না আমরাও আলোচনা করব অনেকে না। মহানায়কের তো মহানায়ক ব্যাপারটা এরকমই, কিন্তু উত্তম কুমারের আপনি জলসাঘর দেখুন, উত্তম কুমারের ঝিন্দের বন্দি দেখুন, আর হারানো সুর দেখুন, আমৃত্যু পর্যন্ত মনে থাকবে এগুলো, আমৃত্যু পর্যন্ত মনে। আবার অগবধূ সুন্দরী দেখুন, শেষ সময়ের অভিনয়। প্রত্যেকটা ক্যারেক্টারে উত্তম কুমার নিজের মতো একটা ছাপ রেখে গেছেন। আজকের অভিনেতাদের দেখতে পারবেন আপনি তেমনি করে। অনির্বাণ আছে, আবির আছে। অনির্বাণের অভিনয় খুব ভালো লাগে, আবিরের অভিনয় খুব ভালো লাগে, পরমব্রত আছে, পরমব্রতর অভিনয় ভালো লাগে, কিন্তু এরা প্রত্যেকেই ইন্টেলেকচুয়াল, এরা ভার্সেটাইল নয়। কি বলছেন? দেখুন, লতা মঙ্গেশকর আর আশা ভোসলের যদি কম্প্যারিজন করেন, লতা মঙ্গেশকর সুর সরস্বতী, কিন্তু আশা ভোসলে ভার্সেটাইল। আশা ভোসলের গলায় আপনি জওয়ানি জানেমানও পাবেন, আবার বাংলা ক্লাসিক্যালের কে যেন আবির ছড়িয়ে দিল ভোরেরও আকাশেও পাবেন। কিন্তু আপনি যদি লতা মঙ্গেশকরকে দিয়ে সেই গান এক্সপেক্ট করেন, আপনি সেটা পাবেন না। তো পার্থক্যটা বুঝতে হবে আপনাকে, সত্যিটা সত্যি। সময় সাধারণত পরিবর্তন হয়। হ্যাঁ হয়, কিন্তু একই বাড়িতে দুটো বোন, লতা মঙ্গেশকর আশা ভোসলে একই বাড়ির একই পরিবারের দুই বোন, বড় বোন, ছোট বোন, মেজ বোন, তারপরেও আরও অনেক ভাইরা আছেন, বোনেরা আছেন, উষা মঙ্গেশকর আছেন, কিন্তু তাদের প্রত্যেকের মধ্যে তো সেই মানে ভার্সেটাইলিটিটা কি আছে? নেই তো। ঠিক তেমনি করেই আবিরের অভিনয় আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, ডেপথ মনে হয়, ইন্টেলেকচুয়াল অভিনয়। অনির্বাণের অভিনয় খুবই ইন্টেলেকচুয়াল অভিনয়, আমি খুব ফ্যান এদের দুজন, এটা সব রকম সিনেমা দেখি আমি। আপনি এখানে আসার আগে একটু R&D করেছিলাম আপনার সম্পর্কে, যেখানে আমি জানতে পেরেছি আপনি গান লেখেন, মানে গান নিজেই তৈরি করেন, মিউজিক কম্পোজিং করেন এবং গানও নিজে। এই তো আপনি বিপদে ফেলে দিলেন আমাকে। না, এটা কি সত্যি? আপনি একদম বলুন। করি অ্যাকচুয়ালি আমরা, মানে কীরকম গান ভালোবাসেন আপনি? দেখুন, আমি তো আধ্যাত্মিক মানুষ, আর আমার যে আধ্যাত্মিক দর্শন আমাকে বলেছে যে সঙ্গীত মানেই সরস্বতী, আর সরস্বতীর মধ্যে ছুতমার্গ হয় না। সব গানই ভালোবাসে, সব গান ভালোবাসে। আমার কাছে ধনঞ্জয় ভট্টাচার্যের শ্যামাসঙ্গীত যতটা প্রিয়, পান্নালাল ভট্টাচার্যের শ্যামাসঙ্গীত যতটা প্রিয়, আমি যদি আমার নিরপেক্ষ দৃষ্টিতে দেখি অরিজিৎ সিংয়ের গানও ততটাই প্রিয়। এবং আমি প্রত্যেকটা গানের ব্যাখ্যা আপনাকে দিতে পারি, প্রত্যেকটা গান ইটার্নাল ট্রুথ। যেমন আমি আপনাকে বলছি, অরিজিৎ সিংয়ের প্রথম ফেমাস গান কি? আশিকি টু তুম হি হো। গানটাকে যদি আপনারা ব্যাখ্যা করেন, তাহলে মনে হবে একটা পাতি একটা ছেলে একটা মেয়ের প্রতি ভালোবাসায় এই গানটা গাইছে। কিন্তু আপনি চলে যান, একজন সাধক যদি তার সাধ্যের জন্য এই গানটা গায়, আমি যদি আমার আরাধ্য দেবতা বা আরাধ্য দেবীর জন্য এই গানটা গাই, তাহলে এই গানের অর্থটা কীরকম দাঁড়াবে বলুন তো? কীরকম ভেবে দেখুন, ভাবার দায়িত্ব আপনাদের। মান্নাদের বিখ্যাত গান, আমার অ্যাকচুয়ালি ফেভারিট সিঙ্গার মান্না দে। আচ্ছা, মান্নাদের বিখ্যাত গান, ও রানী সাহেবা বিদায়, তোমার সাজঘরে রাজা সাজবো না, তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছো ব্যথা, দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা। বিখ্যাত গান। আজকাল এসব গান কেউ শোনে না, এখন তো সব ঝাপাং গান। না, সেটা তো অনেক পরের গান। আচ্ছা আচ্ছা, সেগুলো অনেক পরের গান, সেটা তো পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা সুর, একদম শেষ সময়কার গান। কিন্তু আমি বলছি ও রানী সাহেবা বিদায় গানটা যদি আপনি শোনেন, তাহলে মনে হবে একজন ব্যর্থ প্রেমিক প্রেমিকার উদ্দেশ্যে গাইছে। কিন্তু আমি যদি বলি ও রানী সাহেবাটা আদ্যাশক্তি মহামায়া, যে মহামায়ার মায়াজাল দিয়ে তিনি পৃথিবীকে ঢেকে রেখেছেন, তাহলে আমি যদি মহামায়ার উদ্দেশ্যে এই গানটা গিয়ে বলি যে তোমার সাজঘরে, তুমি যে আমাকে নাটক করতে পৃথিবীর রঙ্গমঞ্চে পাঠিয়েছো, সেখানে রাজা সাজবো না, তুমি এই যে পোশাকটা আমাকে দিয়েছো এটা নকল পোশাক, এই নকল পোশাক পরে তুমি যতই আমাকে কষ্ট দাও আমি ভুলবো না, তাহলে গানটার ব্যাখ্যাটাই তো পাল্টে যায়। কিন্তু মানুষ তো ভাবে না, কারণ মানুষকে তো সহজে সবটা পেতে হবে। মানুষ ভাববে না, কিছু করবে না, কিন্তু সবাই আমস্টারডাম থেকে পাস আউট হতে চাইবে। এটা হয় না। শর্টকাট দিয়ে কখনো জীবনে সাকসেসফুল হওয়া যায় না, শর্টকাটটা ছাড়তে হবে। তো আধ্যাত্মিকতা বলছে শর্টকাট নেওয়া যাবে না। তো এটা হচ্ছে ঘটনা। আমি গান লিখি,
বাংলা হিন্দি দুটো ভাষাতে গান লিখি, সব রকম গান লিখি, শ্যামাসঙ্গীতও আছে। দুলানি কি গিয়ে শোনাবেন? গলা খুব খারাপ, গাইলে পরে পচা ডিম বা ইটি ঝুঁকতে পারে, এর বেশি কিছু ঠিক আছে, সেটা নিয়ে নেবো আমরা। দেখুন, আমার লেখা গান তো আমি গাইবো না, আমি মায়ের একটা গান গাইতে পারি, সেটা শ্যামাসঙ্গীতই গাইছি। একটি বহুল প্রচলিত শ্যামাসঙ্গীত, সকলই তোমারই ইচ্ছা। আচ্ছা আচ্ছা। এই গানটা দুজন দুভাবে গেয়েছেন, দুই ভাই, পান্নালাল ভট্টাচার্য আর ধনঞ্জয় ভট্টাচার্য। যদি পান্নালালের গানটা কীরকম, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, খুব সহজ, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। কিন্তু বাঙালি যে গানটা শোনেনি সেটা হচ্ছে এটা, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এটাই পার্থক্য। তো ধনঞ্জয় পান্নালাল এদের দুই ভাই, সরল ভাষা হলো একটা, কিন্তু মানুষ বিখ্যাত হয়েছে মানুষের পান্নালাল ভট্টাচার্যের গান, কারণ সেটা শুনতে অনেক বেশি ভালো লাগে। কালী পুজোর আগে, দুর্গা পুজোর আগে শ্যামাসঙ্গীত আমরা সবাই শুনি। এখন তো কুমার শানু ও শ্যামাসঙ্গীত শুনতে হচ্ছে, আমাদের দুর্ভাগ্য সেটা, কুমার শানু একদম দুর্ভাগ্য। আমি একদম অন ক্যামেরা বলছি, বেশিরভাগ কুমার শানুর গলায় রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম যতটা ভালো লাগে ততটাই জঘন্য লাগে শ্যামাসঙ্গীত। কেন? কারণ নেই, ভালো লাগে না। 7 বার পাড়ার মোড়ে দাঁড়ান 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 7 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানে আধ্যাত্মিকতাকে বোঝা নয়, এটা আপনাদের বুঝতে হবে। কিশোর কুমারের গলায় অনেক বিখ্যাত গান আছে, কিন্তু সেই গানগুলোর সাথে যদি আপনি কিশোর কুমারের রবীন্দ্রসঙ্গীতকে এক মঞ্চে বসান, সেটা কি আপনার মনে হয় খুব ভালো লাগছে শুনতে? কিশোর কুমার আমাদের অন্য, এখন আজকাল রবীন্দ্রসঙ্গীত গায়, শানের রবীন্দ্রসঙ্গীতের মধ্যে ডেপথ আছে। বাবুল সুপ্রিয় রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও ডেপথ আছে, কিন্তু কুমার শানুর রবীন্দ্রসঙ্গীতের মধ্যে ডেপথ নেই, কুমার শানুর শ্যামাসঙ্গীতের মধ্যে ডেপথ নেই। শুনতে জঘন্য লাগে, আই এম সরি টু সে। যেটা লাগে না লাগে না, যেটা ভালো লাগে সেটা প্রকাশ্যে বলাটাই ভালো। উনি আমাদের বাঙালি, হ্যাঁ হতে পারে, উনি আইকন। আমি তো বলছি ওনার গলায় আশিকি ভাল লাগে, শাসকী জরুরত হয় কেসে, ওসব ভাল লাগে, কিন্তু ওনার গলায় শ্যামাসঙ্গীত ভালো লাগে না। অরিজিৎ সিংকে দিয়ে যদি আপনি এখন শ্যামাসঙ্গীত গাওয়ান, একটা গেয়েছে ও, সেটার পরে প্রচুর সমালোচনা এসেছে, শ্রীকুমার দা রীতিমতো প্রোটেস্ট করেছিলেন। অনেকে বলছে অরিজিৎ সিং এর বিখ্যাত হয়ে যাওয়ার কারণে, অনেকে বলছে, কিন্তু যার গলায় যেটা সবার একটা তো কমফোর্ট জোন আছে। রামকুমার চট্টোপাধ্যায়ের গলার শ্যামাসঙ্গীত বা আধ্যাত্মিক ভার্সেটাইল সিঙ্গার কে? অরিজিৎ নয়? হ্যাঁ অবশ্যই ভার্সেটাইল সিঙ্গার, কিন্তু অরিজিৎ সিংকে দিয়ে একবার রবীন্দ্রসঙ্গীত গাওয়ান তো, দেখবো কেমন লাগে। আপনারা এই তো মুড়ি মিছড়ি একদর করে ফেলবেন না, এটা হয় না। আপনি লতা মঙ্গেশকরকে দিয়ে জওয়ানি জানেমান গাওয়াতে পারবেন না, এটা ভুল হচ্ছে। এই বাস্তব বিষয়গুলোকে বুঝতে হবে, সবার দ্বারা সব কিছু হয় না। খুব কমই পৃথিবীতে মানুষ আছেন যিনি একাধারে, দেখুন আমাদের রাজ্যে একজন আছেন, খুব ভালো ছবি আঁকেন, কোটি কোটি টাকা দিয়ে ছবি বিক্রি হয়, খুব ভালো কবিতা লেখেন, অসাধারণ কবিতা, কোটি কোটি টাকায় সেই কবিতার বই বিক্রি হচ্ছে, পাঠ্যপুস্তকে তার আন্দোলনের কথাও বাচ্চাদের পড়তে হচ্ছে। ব্যাপারটা রাজনৈতিক, কিন্তু এটা ঘটনা যে তিনি তো ভার্সেটাইল মানুষ। আমি ঠাট্টা করে বলছি না, আমি তাকে সম্মান করে, তার শিল্পী সত্তাকে সম্মান করেই বলছি। তিনি গানও লিখছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, তার জন্য সেই পারপাস হতে এটা ওভারলুক হয়ে যাচ্ছে। কিচ্ছু পারপাসে নয়, অয়েলিং এর জন্য এগুলো। কেউ সামনে দাঁড়িয়ে বলতে পারে না রাজা তোর কাপড় কোথায়। মানুষ তন্ত্র সাধনার কথা বলছে, মানুষ আগে নিজেকে মানুষ প্রমাণ করতে পারবে। আমরা যারা ঘুরে বেড়াচ্ছি সমাজে, আমাদের মানহুস সঠিকভাবে আছে, সাধনা ফাধনা এইসব তো অনেক দূরের কথা মশাই। আমরা রামকৃষ্ণকে নিয়ে কথা বলছি, আমরা বাঙালিরা না, আমরা তো সেই বাঙালি যারা সকালবেলায় উঠে স্ত্রীর কাছে ধাতানি খাচ্ছি, বাজার আননি কেন, আমার ছেলের দুধ নেই, তারপরে ডেইলি প্যাসেঞ্জারি করে ট্রেনে উঠছি, ট্রেনে উঠে বলছি ও প্রধানমন্ত্রী কি করেছে, আমি তাকে চুটকিতে সমাধান করে দিতাম, ও মুখ্যমন্ত্রী কি করেছে, ওরা লক্ষ্মীর ভান্ডারটা আরো বাড়িয়ে দিলে ভালো হতো। আবার বাড়ি ফিরে গিয়ে বউয়ের কাছে, সচিন একটু ভালো খেলে ভালো হতো, আবার বউয়ের কাছে বাড়ি ফিরে গিয়ে ধাতাই খাচ্ছে, কি হলো এত দেরি হলো কেন বাজার থেকে জিনিস আনতে, কি হলো তোমার অফিস তো 10টায় শেষ হয়ে যায়, তুমি রাত 11টা অবধি কোথায় আড্ডা মারছিলে। এই বাঙালি যারা রবীন্দ্রনাথকে প্রসব করেছে, এই বাঙালি যারা সুভাষচন্দ্রকে প্রসব করেছে, আমরা কোথায় নেমেছি, নিজেদের ক্যাটাগরিটা কোথায় নেমেছি, নিজেদের ক্লাসটাকে কোথায় নামিয়েছি। শুধু তৈলমর্দন, শুধু চাটুকারিতা,
শুধু মিথ্যে কথাটাকে জোর দিয়ে বারবার বলে সেটাকে সত্য প্রমাণ করার চেষ্টা, সবার ক্ষেত্রে XYZ ABCD আপনি যাকেই দেখবেন। আপনি মানুষের ভাগ্য পরিবর্তন করতে চলেছেন। আজকে আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি যে তন্ত্র সাধকদের কথা বলছেন তাদের ব্যক্তিগত জীবনগুলো একটু খোঁজ নিয়ে দেখুন, তারা তাদের ব্যক্তিগত জীবনে কেমন সুখী। সব তান্ত্রিক বিরাট তন্ত্র, তার স্ত্রী অনেকদিন আগে 498 কেস করে বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি নাম কতগুলো এভিডেন্স দেবো আপনাকে। বিরাট তন্ত্র সাধক, কি বলছেন? তিনি এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার্সের জড়িয়ে আছেন। হ্যাঁ, বিরাট তন্ত্র সাধক, কত এভিডেন্স লাগবে আপনার? প্রদীপের নিচে আলোর নিচে অন্ধকার থাকে, আপনারা অন্ধকারটা দেখতে পান না মার্কেটিং এর জন্য। তান্ত্রিকদের কোনো একটা কমিউনিটি নেই তো, না 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 কোনো অর্গানাইজেশন নেই তো, তাহলে কেস দেবে আপনাকে? পুরো কিছু কেস দেবে না, ওরা নিজেরাও জানে যে এই কথাগুলো অম্বিকানন্দ মহারাজ সত্যি বলছে। এটা কিন্তু ওপেন রাখছি আমি। হ্যাঁ, ওপেন রাখবেন, কোনো কাটিং হবে না। কাটিং Case করবো করলে না। আমার দায়িত্ব তো, আপনার চ্যানেলের তো দায়িত্ব না, আমি বলছি। সেটা আমরা লিখে দিই, হ্যাঁ, একদম। বক্তার বক্তৃতা। না না, ডিসক্লেমার দিয়ে দেবেন, অসুবিধার কিছু নেই। যারা মানুষের ভাগ্য পরিবর্তন করতে গেছেন তার আগে নিজেদের ভাগ্যগুলো পাল্টানোর চেষ্টা করুন। তার আগে মানুষ হতে পেরেছেন কিনা। যে তান্ত্রিক ধর্মগুরু মানুষের 3 মিনিটে বশীকরণ করে আর দিয়ে দেয় যে বিফলে মূল্য ফেরত, তার সঙ্গে আপনি বাজারের ফ্লিপকার্টের বা কোনো অ্যামাজন থেকে নেওয়া কোনো জিনিসের ইয়ে করার, রিটার্ন পাঠিয়ে টাকা ইনকাম করার, মানে টাকাটা ব্যাক পাওয়ার অফারটা কি আপনি আলাদা করে দেখছেন কিছু? আপনি বলছেন বশীকরণ হয় না? সব হয়, কিন্তু কারা করবে? তন্ত্র শিবকথিত বিদ্যা। আদিনাথ মহাদেব সদাশিব তিনি তন্ত্র শাস্ত্রের প্রবক্তা। দেবাদিদেব মহাদেব কৈলাস শিখরে বসে পার্বতীকে বলছেন, আর দেবী পার্বতী শ্রোতা হয়ে শিবকে প্রশ্ন করছেন। এই প্রশ্ন উত্তর পর্বটা হচ্ছে তন্ত্র। বশীকরণটা কি? বলছি ভালোর জন্য হয় নাকি খারাপের জন্য হয়? আর খারাপের জন্য হলে কত ব্যাকফায়ার কি করতে পারে? তন্ত্রে বলছি সবটাই ইচ্ছা শক্তির খেলা। ইচ্ছা শক্তি আর নিজের আধ্যাত্মিক শক্তির খেলা। আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণভাবেই পৃথিবীটাকে দেখি। আপনি একজন অসাধারণ মানুষ, আপনি নিশ্চয়ই সাধারণভাবেই পৃথিবীটা দেখবেন না। এই কলকাতা শহরের এই আমরা যেখানে বসে আজকে পডকাস্ট শ্যুট করছি, এই ফুটপাতে অনেক মানুষের কাছে 10 টাকা অনেক বড় ব্যাপার, 100 টাকাটা অনেক বড় ব্যাপার, কিন্তু যে কোটিপতি তার কাছে 100 টাকাটা হাতের ময়লা। এভাবেই একজন সিদ্ধ পুরুষ, একজন তন্ত্র সাধক প্রকৃত জ্ঞানী, তার কাছে অলৌকিক বলে কিচ্ছু নেই, তার কাছে সবটাই পসিবল, সবটাই খুব সহজ, জলবৎ তরলম। কিন্তু একজন সাধারণ মানুষ, তার কাছে এটা খুব কঠিন জিনিস। একটা উদাহরণ দিই, আমার কোনো একজন পরিচিত কারোর একটা খুব বড় বিপদ হলো। মানুষ বিপদে পড়লে কোথায় যায়? যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বিপদ হয় পুলিশের কাছে যায়, কোর্টে যায়, উকিলের কাছে যায়, বা কোনো দাদা বা লিডারের কাছে যায়। সোশ্যাল প্রবলেমে, কোনো চিকিৎসাজনিত প্রবলেম হলো, মেডিকেল ট্রিটমেন্টের ম্যাটার, ডাক্তারের কাছে যায়, হসপিটালে যায়, নার্সিংহোমে যায়, যদি একটু বেশি পয়সা থাকে বড় বড় নার্সিংহোমগুলোতে যায়। ঠিক তেমনি করে এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলোর তাদের কাছে সমাধান নেই, সেগুলো জানতে কার কাছে যায়? এই বাবাদের কাছে যায়, বা আমাদের মতো লোকের কাছে আসে। আমি সেরকম টিপিক্যাল বাবা নই, আমার দুর্ভাগ্য। আর আগামী যত জন্ম আমাকে এই পৃথিবীতে নিতে হয়, আমি ঈশ্বরের কাছে, আমার আরাধ্য দেবীর কাছে আমি প্রার্থনা করি আমাকে যেন এই পাপটা না করতে হয় কোনোদিন। আমি জীবনে অনেক অন্যায় করেছি। না, কথাটা শুনুন, আমি জীবনে অনেক অন্যায় করেছি, কিন্তু ধর্মকে সামনে রেখে ব্যবসাটা কোনোদিন করিনি, আর সেটা যেন আমাকে কোনোদিন না করতে হয়। হ্যাঁ, তাতে হয়তো আমি বাকিদের মতো দামি দামি গাড়িতে ঘুরতে পারছি না, বাউন্সার নিয়ে ঘুরতে পারছি না, আমি হয়তো খুব ফাস্ট লাইফস্টাইল লিড করতে পারছি না। কেন মনে হচ্ছে যে আপনি অন্যায় করেছেন? অন্যায় করিনি সেটা বলছি। আপনি বলেন আমি জীবনে অনেক অন্যায় করেছি। হ্যাঁ, বলছি অন্যায় করেছি। পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে সত্যি কথাটাকে মুখের ওপর বলার মতো অন্যায়। এই পৃথিবীতে সবাই সত্যি কথা শুনতে চায়, কিন্তু কেউ সত্যবাদী মানুষের সঙ্গে থাকতে চায় না। আপনি একটা লোক দেখাতে পারবেন না। যে মানুষ সাদাকে সাদা কালোকে কালো বলে, তার সাথে মানুষ থাকতে পারে না। তো আমি হচ্ছি, আই এম দ্যাট টাইপ অফ পার্সন। আমার কাছে আপনি যেমন, এই পডকাস্টে আপনার সঙ্গে আমি যেভাবে কথা বলছি, আমার সাথে এই পডকাস্ট দেখার পরে যদি রাস্তায় কারোর সাথে দেখা হয়,
আমি তার সাথে এভাবেই কথা বলবো, এটাই আমার চরিত্র। আমার প্রশ্ন ছিল বশীকরণে কি সত্যি ফল পাওয়া আমি যায়? বশীকরণ বা স্তম্ভন বা মারণ বা মোহন বা বিদ্বেষণ সবটাতেই আসছি, কিন্তু আমাকে আগে তন্ত্রের বেসটা তো জানতে হবে। তন্ত্রশাস্ত্র কি? তন্ত্রশাস্ত্র শিবকথিত একটা বিদ্যা। সদাশিব আদিনাথ মহাদেব দেখেছিলেন একটা সময়ে, উপলব্ধি করেছিলেন যে মানুষ একটা সময় আসছে যে সময়টা ভোগবাদী সময় হয়ে যাবে, সমাজ হয়ে যাবে, যেখানে মানুষ ভোগ সর্বস্ব, ফাস্ট লাইফস্টাইল হবে, উগ্র একটা জীবনযাপন হবে, মানুষের মধ্যে ব্যভিচার ভরে যাবে। আপনি যত শাস্ত্র আছে, যত সাধনা আছে, ষষ্ঠরিপু যেটা কথা ষড়রিপু, ষড়রিপু আছে, তো আপনি যত সাধনা আছে, যত সাধন মার্গ আছে, আপনি দেখবেন সব সাধন মার্গ আপনাকে কি শেখাবে? সত্য কথা বলো, সঠিক পথে চলো, একদম পরস্ত্রীকে মাতৃবৎ জ্ঞান করো, একদম পরের দ্রব্য না বলিয়া চুরি না করো, এগুলো কিন্তু বলবে না এগুলো কিভাবে আপনি করতে পারবেন। তন্ত্র আপনাকে সেইটা শেখাবে যে আপনি একজন সাধারণ মানুষ হয়েও, সাধারণ 10টা থেকে 5টা ডিউটি করেও, অফিস করেও আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারেন, এবং সেটা এই জীবনেই পসিবল। এই যে সায়েন্টিফিক মেথড, এই যে সায়েন্টিফিক ওয়ে, স্পিরিচুয়াল ওয়ে, এইটাই হচ্ছে তন্ত্র। এর মধ্যে কোনো রকম জাল, জোচ্চুরি, প্রতারণার বিষয় নেই। এটা গুরুমুখী বিদ্যা। একজন গুরু তার শিষ্যকে হাত ধরে শেখাবেন সেই সাধন পদ্ধতি, এবং সেই সাধন পদ্ধতি সেটাই যেটা গুরু এবং শিষ্যের মধ্যে থাকবে। বাজারে বই লিখে বা পডকাস্টে প্রকাশ্যে আলোচনা করার বিষয়বস্তু হবে না। কারণ সদাশিব তন্ত্রশাস্ত্রের ব্যাখ্যা করতে মানে দীক্ষাটা বুকিশ নলেজের উপর হয় না, পুরোপুরি পাবলিকলি হয় না, গুপ্তভাবে হয়, প্রকাশ্যে নয়, অপ্রকাশ্যে হয়। আপনি যে কোনো মঠ মিশনে দীক্ষার সময়ও দেখবেন যে সেখানে বাইরের কোনো যারা দীক্ষা প্রার্থী নন তারা ঢুকতে পারে না, গোপনীয়তা হচ্ছে আসল। তো তন্ত্রের দীক্ষার কিছু প্রসেস আছে, তন্ত্র সাধনার কিছু পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আমরা আগামীতে আলোচনা করব, কারণ এপিসোড অনেক বড়ও হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আমাদের টাইম তো আছে। এই তন্ত্রশাস্ত্রের মূল প্রতিপাদ্য কি? তন্ত্রশাস্ত্র বলছে তোমাকে কোনো কিছু ত্যাগ করতে হবে না, তুমি ভোগ করো। সমস্ত শাস্ত্র আপনাকে বলবে যে ভোগ করা হচ্ছে মহাপাপ। তন্ত্র বলছে ভোগ করা পাপ নয়। ভোগটাকে যদি ভোগের মতো করে করে নিষ্কামভাবে এগিয়ে যেতে পারো, তাহলে সেই ভোগটাই একদিন যোগে পরিণত হয়। আচ্ছা, তন্ত্র বলছে কোনো কিছু ছাড়তে হবে না। মীরাবাই বলেছিলেন না, স্ত্রী छोड़ने से हरि मिले तो बहुत रहे है खोजा, दूध पीने से हरि मिले तो बहुत रहे है वत्सबाला, मीरा कहत बिना प्रेम से नहीं मिले नंदलाला। তো তন্ত্র বলছে তোমাকে বউ ছাড়তে হবে না, তোমাকে নিজের সন্তানকে ছাড়তে হবে না, তোমাকে নিজের মা বাবাকে ছেড়ে সাধু হয়ে যেতে হবে না। তুমি বাড়ির মধ্যে বসেই গুরুর দেখানো পথে মনে, বনে আর কোণে সাধনার দ্বারা তুমি নিজেকে জানতে পারবে। দেখুন, আমরা যা সাধনা করি, পৃথিবীতে যত সাধনার পদ্ধতি রয়েছে তার মূল প্রতিপাদ্য একটাই, নিজেকে জানা। কারণ আমাদের মধ্যেই ঈশ্বর রয়েছেন, আমাদের মধ্যেই অশুভ শক্তি, অসুর রয়েছে। আমি যখন আপনার এখানে বসে আলোচনা করছি, একটা সুন্দর আধ্যাত্মিক আলোচনা, তখন আমার মধ্যে দিয়ে দেবত্বের প্রকাশ হচ্ছে। এই আমি যদি গিয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে একজনের সাথে ঝগড়া করি, তাহলে আমার মধ্যে নিশ্চয়ই সে দেবত্বের প্রকাশ থাকবে, আসল শক্তির প্রকাশ হবে, বিরাজমান। তো সেই জন্য এটাই হচ্ছে ঘটনা। আর তন্ত্র বলছে যে যে ব্যক্তি ভোগ করেনি সে ত্যাগ কি করে করবে। যে ব্যক্তি রসগোল্লা খায়নি সে রসগোল্লার কম্পোজিশন বলতে পারে যে এত পরিমাণ ছানা লাগে, এতটা দুধ থেকে ছানা করতে হয়, এতটা চিনির সিরাপে ডোবাতে হয়, কিন্তু সে তো কখনোই সেটা বলতে পারবে না যে ব্যক্তিটা রসগোল্লা খেয়ে যে ফিলটা করেছে। তাই ভাই তুমি ভোগ করো। তান্ত্রিক বিশেষত ভেজ না ননভেজ হয়? দেখুন, তন্ত্রশাস্ত্রে তো এটা কি নিজের উপর ডিপেন্ড করে নাকি? হ্যাঁ, নিজের উপর ডিপেন্ড। তন্ত্রের দুটো পদ্ধতি, বামাচার আর দক্ষিণাচার। আচ্ছা, হ্যাঁ, বামাচার দক্ষিণাচার। বামাচার মানে পঞ্চমকারে সাধনা, মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। আর দক্ষিণাচারেই এই মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুনের ব্যবহার আছে অনুকল্পে। একটা প্রত্যক্ষ কল্প, মদ্য মানে মদ, দোকান থেকে আনা মদ, যে ব্র্যান্ড ফ্যান্ড এখন চারদিকে চলছে, হুইস্কি, স্কচ, যাই বলুন না কেন, সেগুলোই তো দেবতাকে অর্পণ করা হয়, দেবীকে। তো মদ্য। মাংস মানে মাংস, স্থূল মাংস,
মৎস্য মানে মাছ, মুদ্রা মানে ওই চাল ভাজা টাল ভাজা আটকড়াই ভাজা টাইপের কিছু, আর মৈথুন মানে আপনি জানেন। তো মদ্য মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, এই যে 5টি তত্ত্ব, এই 5টি মকে বলা হচ্ছে পঞ্চমকার। এই পঞ্চমকারের দু রকম ব্যবহার আছে, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। যারা মদ্য ব্যবহার করেন তারা মদ, যারা মদ্যকে ডিরেক্টলি ব্যবহার করবেন না তারা কাঁসার বাটিতে ডাবের জল বা নারকেলের জল, তামার পাত্রে দুধ। যারা ডিরেক্টলি মাংস খাবেন না তারা সেখানে সন্ধক লবণ দিয়ে আদা কুচির ব্যবহার করবেন। যারা মাছ খাবেন না, শাল, বোয়াল, রুই, কাতলা, ভেটকি, তারা সেখানে চাল কুমড়ো ভাজা, পাকা কলা। যারা স্থূল মৈথুন করতে পারবেন না, মানে যারা স্বামী স্ত্রী, মানে যারা বিবাহিত নন, তারা কি করবেন? তারা মৈথুন তত্ত্বকে চিন্তা করবেন, শিব শক্তিকে এক জায়গায় সামরস্য ভাবনা করবেন। তো সবটাই সম্ভব প্রত্যেকের চলার পথের ওপরে, আর প্রত্যেকের গুরু পরম্পরার দেখানো পথের ওপরে নির্ভর করে সে সাধক কিভাবে সাধনা করবে। পরবর্তী পর্বে আমরা ফিরে আসছি, আপনারা কোথাও যাবেন না। এবং এই পর্বে আমরা আলোচনা করব তন্ত্র সাধনা, জ্যোতিষবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, এবং অবশ্যই কিছু কিছু ভোগ যোগ বা ভবিষ্যতের রাজনীতি, ভবিষ্যতের পৃথিবী কোন দিকে এগোচ্ছে সেগুলো নিয়ে অবশ্যই আমরা ফিরে আসবো। দ্বিতীয় পর্বটির জন্য ওয়েট করুন আর দেখতে থাকুন বিকে স্পট ফাইল। ভালো থাকবেন।